মাঝে মাঝে আমার কোথাও ছুটে যেতে ইচ্ছে করে, প্রকৃতির কাছে, মাটির কাছে, যেখানে থাকবে নীরবতা, গাছের ছায়া, ভর্তা ভাত, হয়তো একটু মাছের ঝোল, রাতে ঝিঝি পোকার ডাক আর গৃহত্যাগী জ্যোৎস্না, সাথে একটু বৃষ্টি হলে মন্দ হয় না। গেছিলাম সেগুন বাগান, বাওপাড়া, গাজীপুরে। এটা রিসোর্ট নয়, একদিনের জন্য আমার নিজের বাড়ি, যেমনটা চেয়েছিলাম তেমন বাড়ি। মনের এমন আকস্মিক আবেগ হর হামেশাই চাপা দিয়ে চলি, তবে কখনো কখনো দম বন্ধ হয়ে আসে এ শহরে। মনে হয় ছুটে যাই কোথাও, বুক ভরে নিঃশ্বাস নিয়ে আসি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। যে জায়গায় যাচ্ছি ঢাকা থেকে, সেখানে যেতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। সাথে আমাদের প্রিয়লাল আছে। উত্তরা থেকে আমি রওনা করেছি। উত্তরা থেকে আমার সেখানে পৌঁছাতে গুগল ম্যাপে দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, হয়তো আর একটু কম বেশি হতে পারে। মাস্টারবাড়ি থেকে যে নোয়াশপল্লির দিকে রোডটা গিয়েছে, ওইখানে বামে ঢুকে আবার একটা বামে রোড গিয়েছে, ওই রোডে ঢুকতে হবে। এবং খুবই গ্রিন একটা রোড এটা। এইটা সো আমরা কিন্তু চলে আসছি। চলেন বাইরে যাওয়া যাক। সুন্দর জায়গা। ঢাকা থেকে 1 ঘন্টা 20 মিনিটের ড্রাইভে পৌঁছে যাওয়া যায় বাওপাড়া, গাজীপুরের এই সেগুন বাগানে। শহর থেকে একদম দূরে গ্রামীণ পরিবেশে একটা বাগান বাড়ি, যেখানে থাকা যাবে নিজের মতো। একদিনের জন্যই পুরো বাড়িটা আমার। এমন নিরিবিলি গাছ আর পাখির কিচিরমিচির দিয়ে সাজানো বাড়ি আমাকে বরাবরই মুগ্ধ করে। এটা যে একদম অনেক ভেতরে তা না, কিন্তু তারপরে এখানে আসার পরে আমি শুধু আশেপাশ থেকে পাখির ডাকই শুনতে পাচ্ছি, বিভিন্ন ধরনের পাখির ডাক। বা আশেপাশে প্রচুর গাছপালা রয়েছে, এর মাঝখানে একটা বাংলো টাইপ, কিন্তু একদম নিঃশব্দ। শুধু আপনি হয়তো একটু এই যে ঘুঘু পাখি ডাকলো মনে হয়, এই ধরনের পাখির ডাক শুনতে পাবেন। আর আপনার কাছে একটা কোয়াইট প্লেস যারা পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো একটা জায়গা আমার কাছে মনে হয়েছে আসার পর। বিকজ আমিও নিরিবিলি জায়গা অনেক পছন্দ করি। মানে একদম হইচই কোলাহলে মুখর যে সমস্ত রিসোর্ট থাকে, তার থেকে এরকম হোমলি কোয়াইট জায়গা আমার পছন্দ বেশি। এই জায়গাটা ঠিক সেরকমই মনে হয়েছে। এই পুরো বাংলো বাড়িতে আমি আর অনেক ছাড়া কেউ নাই। 2জন স্টাফ আছে, তাও ওনারা বলতেছে স্যার আপনারা রিল্যাক্স করেন, কিছু লাগলে বলবেন, আমরা দিয়ে যাব। এটা আমাদের জন্য একটা প্রাইভেট ভিলা আজকের দিনের জন্য, এবং এইখানকার অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স এটাই। আপনি আসবেন, পুরোটা আপনার ফ্যামিলি নিয়ে আসবেন, বুক করবেন, পুরো ভিলাই আপনি পেয়ে যাবেন। আপনাদের একটু জায়গাটা দেখাই। এখান থেকে হচ্ছে শুরু। এই পাশে একটা সিঙ্ক অ্যান্ড ওয়াশ, আর স্পেশালি আমাদের এই যে বিল্লু ভাই আছে, ইনি এখানকার একজন মেম্বার। এখানে সিঙ্ক আছে, এখানে খাবারের জন্য একটা বসার জায়গা আছে, এই যে একদম কাঠের বেঞ্চ দিয়ে এখানে বসার জায়গা। ওই পাশে স্টেয়ার দিয়ে দোতলায় যেতে পারবেন। এদিকে আসেন। আর এটা ওনারা পুরোটা এত ক্লিন করে রাখেন যে আমরা শুগুলো কিন্তু খুলে ফেলেছি। এখান থেকে ওনাদের স্যান্ডেল আছে, সেটা পরে আমরা ঘুরছি। আসেন ভেতরে যাই। এখানে একটা রুম আছে, বেশ বড় হল রুমের মতো। সোফা আছে, এখানে একটা ম্যাট্রেস দেয়া আছে, এই যে এই পাশে আর একটা ম্যাট্রেস এখানে দেখি। একটা ফ্রিজ আছে, বেশ কিছু বই, ওভেন। আসলে আমরা একটু উপরে গিয়ে দেখি কি আছে। এই পাশে আর একটা রুম আছে, তাই না? এটা কি ওপেন? এই পাশের রুমটা কি ওপেন? হ্যাঁ, এই পাশের রুমটা ওপেন। আচ্ছা, এখানে হচ্ছে টুইন বেড। ও, এটা বাচ্চাদের জন্য খুব ভালো জায়গা হবে। একটু লাইট দেই। এটা বাচ্চাদের জন্য বেশ ভালো টুইন বেড, কিন্তু বেডের সিস্টেমটা দেখেন। চলেন আমরা একটু উপরে যাই। এক্সট্রা পিলো অ্যান্ড এভরিথিং এখানে আছে। কি কি সিঁড়িটাও সুন্দর। এখানে দুই পাশে 2টা রুম আছে। ডান পাশে এখানে একটা বেড রয়েছে, একটা সোফা রয়েছে। এই পাশে টয়লেটটা একটু দেখাও। টয়লেটটা তো বেশ বড়। এই পাশে শাওয়ার স্পেস, এই পাশে টয়লেটের জায়গা, বেশ বড় সড়ো একটা টয়লেট। আর এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই রুমের সামনে যে ব্যালকনিটা রয়েছে। এটাকে ব্যালকনি বলা যায় নাকি রুমের সাথে অ্যাটাচড একটা ছাদ বলতে হবে? কি বিশাল! এখানে যে দোলনাটা আছে, এখানে বললে ওনারা গদিটা দিয়ে দিবে। বেসিক্যালি ওনারা বাণিজ্যিকভাবে এখন এটা শুরু করেনি, যার কারণে অনেক কিছুই আপনি একটু দেখতে পাবেন যে ওকে টিপিক্যাল রিসোর্ট মনে হচ্ছে না। বেসিক্যালি ইটস নট এ টিপিক্যাল রিসোর্ট। সো দোলনাটা বেশ ভালো। আর এইখান থেকে আপনি দেখতে পারবেন সুইমিং পুলের ভিউ সামনে। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সুইমিং পুলে কিন্তু কোনো ধরনের ক্লোরিন নেই। আমরা আসার আগে বলেছিল সুইমিং পুলে পানি তুলে রাখবো কিনা, নর্মালি ওনারা পানি তুলে রাখেন না, পানি তুলে রেখেছে। দেখেন এটা কিন্তু
নর্মাল ডিপ টিউবওয়েলের যে ওয়াটার সেটা তুলে রেখেছে, আপনারা এখানে সুইমিং করতে পারবেন। আরেকটা রুম রয়েছে, আসেন আপনার সেটাকে একটু দেখায় আসি। এইদিকে ও, এটাও একটা টুইন বেডরুম, হ্যালো কিটি। এটা না খুব কিউট টাইপের বেড করে ফেলছে। আর এটা তো একটা ব্যালকনি আছে, তবে ওইটার মতো এটার ব্যালকনি অত সুবিশাল না। সুবিশাল না হলেও এটা হচ্ছে অ্যাকচুয়াল ব্যালকনি, আর ওটা হচ্ছে আপনি একটা ছাদ বলতে পারেন। এই ব্যালকনিতে এই পাশ থেকে শুরু করে এই দিকে ঘুরে, মানে রুমের চারপাশেই আপনি এই ব্যালকনি দিয়ে হাঁটাহাঁটি করতে পারেন। গাছপালা দিয়ে ভর্তি, পাশেই রোড আছে, একদমই এমন জায়গা না যে আপনারা পৌঁছাতেই পারবেন না। গাড়ি নিয়ে কমফোর্টেবলি আপনারা এই পর্যন্ত আসতে পারবেন। এখানে থাকতে হলে 2 থেকে 6 জনের জন্য 6,000 টাকা, 6 থেকে 10 জনের জন্য 10,000 টাকা, 10 থেকে 15 জনের জন্য 15,000 টাকা ভাড়া পড়বে। পুরো পরিবার নিয়ে নিজের একটা বাগান বাড়ি পেয়ে যাবেন সময় কাটানোর জন্য। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারেন সেগুন বাগান ফেসবুক পেজে, ইউটিউবে ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুকে প্রথম কমেন্টে তাদের পেজের লিংক এবং ফোন নাম্বার দেয়া থাকবে। সো আমরা আসছি দুপুরবেলার দিকে আসছি, আর আমাদের দেখেন একদম দেশি খাবার দাবার দিয়ে আজকের খাওয়া দাওয়া শুরু হচ্ছে। এখানে ভাত রয়েছে, এটা আমাদের জন্য করেছে একটা সোনালী মুরগির ঝোল, আর এখানে আছে মাছ। এটা কি মাছ ভাইয়া? এটা দেশি মাছ। এইটা হচ্ছে এখানকার দেশি যে রুই আছে সেটা। এদিকে খুব ইন্টারেস্টিং এবং আমার পছন্দের একটা আইটেম, একটা শাক ভাজি রয়েছে, একটা আলু ভর্তা রয়েছে, এখানে সালাদ রয়েছে, আর অবশ্যই আমরা বাঙালি মানুষ, খাওয়ার শেষে একটু ডাল হলে কিন্তু মন্দ হয় না, সে ডালও রয়েছে। তো বেসিক্যালি ওনারা আরও অনেক কিছু করতে চেয়েছিল, বাট আমি নিষেধ করেছি, যেহেতু আমরা কয়জন আসি বা আসতে পারি সেটা ফিক্সড ছিল না, যার কারণে মোটামুটি এখন এই আইটেমগুলো করেছে। আমি বলেছিলাম আরও কম করতে, এখানে আরও 2টা আইটেম ওনারা বেশি করেছে। তো দেরি করবো না, দুপুরবেলা ক্ষুধার্ত, চলেন আগে খাওয়া দাওয়াটা শুরু করি। বেশি না, বাস বাস 1 চামচ থাক, আমি আগে একটু ভর্তা টর্তা খাই। এখন দেখেন, আমি যত জায়গায় যাই সেখানে ভর্তা ভাজি থাকলে আমি সবসময় আগে ভর্তা ভাজিটা নেই। আর ওনাদের আলু ভর্তাটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। রিজন হচ্ছে এইখানে দেখেই বোঝা যাচ্ছে যে ওনারা না কাঁচাটা ভর্তা করেনি, এই আলুটা ম্যাশড করে আই থিঙ্ক ওনারা একটু কড়াইতে ভেজে নিয়েছে। এটাকে আমার আম্মু বলে চশনাই, বলে আলুর চশনাই। আই থিঙ্ক এটা ওই স্টাইলে রান্না করা। খুব সুন্দর ঘ্রাণ আসছে আলু ভর্তা থেকে। একটু শাক ভাজিও সাথে রেখে দিই। এটা সম্ভবত পুঁই শাক, আমার কাছে মনে হচ্ছে ওরকম ভাজি করা। চলেন আমরা আগে আলু ভর্তাটা দিয়ে শুরু করি। মন বলছে এটা আলু ভর্তাটা মজা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা 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 আমি খেয়েছি, আমার মা এটা বাসায় বানায়। এটাকে আমার মা বলে আলুর চশনাই, আলু ভর্তা বলে না। ও একটু ভেজে নিয়ে করে এবং খুবই সুস্বাদু। এখানকার যিনি শেফ, ওনার নাম হচ্ছে হানিফ ভাই। ওই হানিফ ভাই সব করেন। স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট যদি কারো থাকে যে আমি এই ধরনের খাবার খেতে চাই, আগে থেকে বলে দিলে সব ব্যবস্থা হয়ে যায়। আলু ভর্তাটা অন্যরকম না, এবং বেশ মজা। ওই তেলে ভেজে নিয়ে করার কারণে সুন্দর একটা অ্যারোমা আসছে আলু ভর্তায়। এটা আমি বাসায়ও খাই, মজা লাগে। আর এবার আছে আমাদের পুঁই শাক। এটার ভেতরে আই থিঙ্ক তেমন কোনো কিছু না, রসুন মরিচ দিয়ে ভাজি করা। খাওয়া যাক। শাকে আসলে বেশি কিছু দিলে শাকের মজা নষ্ট হয়ে যায়, এবং ওনারা সিম্পলভাবে রান্না করছে, বাসায় যেভাবে রান্না হয় মজা। মাছ হচ্ছে একদম, এই দেখেন রুই মাছ, এই পটল দিয়ে রান্না করা। তো একটা নিয়ে নিই। পটল দিয়ে ভুনা করা, রান্না বলতে কি একদম ভুনা করা, অত ঝোল ঝোল রাখে না ওনারা। এই দেখেন, এটা এই এলাকার রুই মাছ, লোকাল। এই রান্নাটা আমার কাছে দেখেও ভালো লাগছে, মানে কালারফুল একদম। মাছ তো সবজি দিয়ে রান্না করলে অত কালারফুল হয় না, বাট উনি বেশ কালারফুল করে রান্না করেছে। চলেন খেয়ে দেখা যাক। টমেটো দিয়ে বেশ মশলাদার ভুনা, এর সাথে আবার পটলটা ওনারা অ্যাড করছে, দুর্দান্ত রান্না। মাছটা জেনুইনই মজা। আমার একটা ইয়ে ছিল, আমি একবার মিরপুর থেকে বড় একটা রুই মাছ কিনেছিলাম, বাসায় এনে রান্না করে দেখি রুই মাছ দিয়ে কেমন যেন একটা গন্ধ। এরপরে আমি অনেকদিন রুই মাছ খেতাম না, কিন্তু রিসেন্টলি কাপ্তাইতে গিয়ে আমরা রুই মাছ খেয়েছি, দুর্দান্ত রকমের মজা ছিল। আবার আজকে এখানে খাচ্ছি, এটাও খুব মজা। রুই মাছটা তো মজাই, রুই মাছের যে ঝোলটা রান্না করছে না, এটা আরও বেশি মজা। স্পেশালি যারা মাছের ভুনা খেতে পছন্দ করেন। আলু ভর্তা
আর পটল দিয়ে মাছের তরকারি, দুইটাই অসাধারণ। পেরোল আমাকে একটু মাংস দে ভাই, বাস। জাস্ট একটা আলু আর একটু ঝোল, আর এইটা আমাকে দেখি, এইটা, হ্যাঁ হ্যাঁ আমি এটা খাই। এটা হচ্ছে গিলা, ঠিক আছে, আর কিছু লাগবে না। কেন ভুনা আলু দিয়ে। যদি আপনারা দেশি মুরগি টুরগি খেতে চান, দেশি মুরগি এসব খেতে চান, আগে থেকে বলে দিলে ওনারা ব্যবস্থা করে রাখবে। তো আমার হচ্ছে সোনালী মুরগি হলেও সমস্যা নেই, আমার ব্রয়লার হলেও প্রবলেম ছিল না। চলেন খাওয়া যাক। হানিফ ভাইয়ের রান্না ভালো, ঝাল মশলা এমনভাবে দিয়েছে যে কেউ খেতে পারবে, কারো কাছে অতিরিক্ত ঝাল মনে হবে না, আবার খাওয়ার সময় মশলাদারও মনে হবে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমি একটু ঝাল ঝাল হলেও খাই, ঝাল ঝাল আমার ভালো লাগে। এই মেটে মেটে যে আইটেমগুলো আমি খাই, এই আইটেমগুলো আমার কপালে পড়ছে, মজা লাগে আমার কাছে। এটা ভালো হয়েছে, মানে এর থেকে আমি সবচেয়ে বেশি পাচ্ছি গরম মশলা যে স্পাইসনেস, ওই ঘ্রাণটা আছে, কিন্তু ঝাল না। আপনি খেলে আপনার ঝাল লাগবে না, স্পাইসনেসটা ফিল করবেন, দারুণ। এই হচ্ছে আমাদের সোনালী মুরগি। আর ওনারা এত সুন্দর একটা সালাদ করে রাখছে, আমি নেই একটু একটু সালাদ নিয়ে নিই, মাখানো সালাদ আর কি। আর এদিকে লেবু আছে, আর আরেকটা আইটেম ওনাদের ডাল। দেখেন ওনারা আসলে এগুলো বাসায় যেভাবে করে ওইভাবেই করার চেষ্টা করেছে। আমি বলেছি যে আমি ওই ধরনের খাবার দাবারই খেতে পছন্দ করি, তো ওনারাও ওইটা মেনটেন করছে, এটা আমার ভালো লাগছে। আর এটা আসলে টিপিক্যাল রিসোর্ট না, এবং এখানে আসলে সব ধরনের মানুষের জন্যও না এটা। যারা পারিবারিকভাবে 2-4 জন মানুষ একদিন একটু বা 1-2 দিন একটু শহরের বাইরে একটু গ্রামীণ পরিবেশে থাকতে চান, যেখানে এটা কিন্তু অনেক বড় জায়গা না, মনে হয় 8-10 জন লোক আসলেই এটা ভরে যাবে। তো একটা পরিবারে 6-7 জন লোক থাকে, তারা চাইলে পুরোটা একদিন ভাড়া নিয়ে নিজেদের মতো করে পিকনিক করে খেয়ে দিয়ে ঘুরে ফিরে যেতে পারবে। তো ওই প্রাইভেসিটা থাকবে, যে আমার ফ্যামিলি নিয়ে আমি একটা পুরো বাংলো বাড়ি নিয়ে থাকছি, এটা এখানে সম্ভব, যেটা বড় বড় রিসোর্টে তো সম্ভব না। ওইখানে অন্যরকম আনন্দ সম্ভব, কিন্তু এই প্রাইভেসি সম্ভব না। কেউ ভাড়া নিলে এটা একদিনের জন্য তার বাড়ি হয়ে যাবে। ডালটা তো মজা, টমেটো দিয়ে করা ডাল মজা হয়েছে। সালাদ, ডাল, মুরগির মাংস, আর কি দরকার আছে? দুপুরবেলা যে ধরনের বাংলা খাবার খেলে আপনার একদম মন একটা প্রশান্তি চলে আসবে, তার সব কিছুই ছিল। একটু মুরগির মাংস, একটু মাছ, একটু ভর্তা, একটু ভাজি, একটু ডাল, একটু সালাদ। দুপুরে একটা জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে। এরপরে না আমার আসলে ঘুম ঘুম চলে আসছিল, কিন্তু মনে হলো যেহেতু একদিনের জন্য আছি, আশেপাশে এলাকায় একটু ঘুরে দেখি। হানিফ ভাই বলেছিল যে আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যাবে। এই যে এই ভাই তো আছে, হানিফ ভাই কই? তো আমার সাথে হচ্ছে এই যে দেখেন আমাদের রবিন ভাই আসেন। হ্যাঁ, কি নাম? রজনীকান্ত। রজনীকান্ত। সত্যি ভাই আপনার নাম রজনীকান্ত? ওই সুপারস্টার রজনীকান্ত। আমাদের রজনীকান্ত, সবাই ওনাকে রবিন বলে ডাকে, রজনী বলে ডাকে। ও, আপনি রজনী ভাই বলছেন, আমি শুনছি রবিন। তো আমাদের রজনীকান্ত ভাই আছে, আর সাথে এই যে যার কথা বলতেছিলাম আমাদের হানিফ ভাই, এরা দুইজন এখানেই সবকিছু দেখাশোনা করেন। তো আমাদেরকে একটু হেঁটে দেখাবেন। এখানে আসলে আপনি এনজয় করবেন পরিবেশটা, যে গ্রামীণ একটা পরিবেশ, আশেপাশে কিছু জঙ্গলের এরিয়া আছে। তো আমরা আসলে খুব বেশি দূরে যাবো না, একটু হেঁটে জাস্ট দেখে চলে আসবো। রবিন ভাই, রজনী ভাই, চলুন যাওয়া যাক। যাক, আপনাদের এই তো পানিটা এখনো নষ্ট হয় না। অন্যান্য জায়গায় দেখতেছি যে নিউজে যে পানিতে ডুবে যাচ্ছে, তো এইদিকে ওইটা হয় না, এইদিকে তো পানি উঠে না। গাজীপুর তো উঁচু জায়গা, নদী নাই তো। হ্যাঁ, কিন্তু ধান তো দেখে মনে হচ্ছে খুব একটা ইয়ে হয় নাই। ধান ভালো হয়েছে, এটা ছায়ার ধান তো। ও, মানে বুঝতে পারছি যে রোদের ধান ভালো হয়, ছায়ার দিকে একটু কম কম হয়। না, তাহলে ঠিক আছে, আপনাদের হিসাবে যদি ভালো থাকে। না, ভালো হয়েছে, খারাপ হয় না। খারাপ হয়নি না, দেখ আলহামদুলিল্লাহ, ভালো হইলেই ভালো। এই জায়গায় দেখি মাছ টাছ পাওয়া যায়, যে পানি হয়ে গেছে দেখছি। মাছ আছে কম। এটা তারপর ওই ধানের ক্ষেতের ভিতর দিয়ে হাঁটতেছি কত বছর পরে, এইরকম জায়গা দিয়ে তো আসা হয় না। ও, এইটা আপনার জমি? আচ্ছা, কি সুন্দর।
আবার আমি ছোটবেলায় নিজে হাতে ধান কেটেছি, কিন্তু এই একদম ধান ক্ষেতের পাশ দিয়ে গ্রামে যাই, কিন্তু এরকম মাঠে যাওয়া হয় না। এই দেখেন এখানে এই চাচা চাচি দুইজন মিলে তাদের নিজের জমির ধান কেটে একসাথে স্বামী স্ত্রী কীভাবে ধানগুলো নিয়ে যাচ্ছে এবং দুইজন মিলে কাজটা সেরে ফেললো। কত সুন্দর লাগে দেখতে ব্যাপারগুলো। এই জন্যই তো এই যে ভাওয়ালগড় তো এখান থেকে কত দূর, এইগুলো সেই ভাওয়ালগড়ের অধীনেই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রজনীদা, এদিকে কি কোনো আবার জীবজন্তু দেখেন নাকি কখনো? না এদিকে না, একেবারে তো আশেপাশে সব প্রচুর যেমন ঘর বাড়ি হয়ে গেছে, এমন ও, কোনো ই নাই এখন। মানুষজনের কারণে জীবজন্তু যা ছিল চলে গেছে আরো। এক সময় আমার মাও এটা করতো। এই যে সামনে এক চাচি, উনি পাতা ঝাড়ু দিয়ে, এই শুকনা পাতা ঝাড়ু দিয়ে নিয়ে যাচ্ছে এবং এটা উনি নিচ্ছে ওনার বাসায়। এই পাতা দিয়ে উনি রান্না করবেন। এই পাতাগুলোকে ওনারা খড়ি হিসেবে, জ্বালানি হিসেবে ব্যবহার করে মাটির চুলায়। একসময় আমার আম্মু এই কাজটা করতো। আহারে, ওনাকে দেখে আমার এখন ছোটবেলার কথা মনে পড়তেছে। সেম মা এরকম আমাদের বাসার পাশে যে গাছপালা পেত ওইখানে ঝাড়ু দিয়ে এরকম বাসায় নিয়ে যাইতো। কষ্ট, বাট আমার কাছে নস্টালজিয়া লাগছে, বাট উনি জানে ওনার কাছে এটা কষ্টের একটা কাজ, এই বস্তা ভরা মাথায় করে বা কোমরে করে বাসায় নিয়ে যাওয়া। বাট আমাকে দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ছে। আমি অবস্থা থেকে সরে এসেছি, যার কারণে এটা আমার কাছে ভালো লাগছে, দেখতে সুন্দর দৃশ্য মনে হচ্ছে, বাট ওনার জন্য অনেক কষ্টের। বহুদিন পর গ্রামের পাকা ধানের আইল ধরে হেঁটে যাচ্ছি। আঁকাবাঁকা আইল ধরে হাঁটতে হাঁটতে শৈশবের কথা মনে পড়ল। কত ছোটাছুটি করেছি ধানের জমিতে ধান কাটার সময়। চোখের সামনে যেন ছোটবেলার সেই মাঠটাই দেখছি। পাকা ধানের হালকা হলুদ রং বিকেলের আলোয় চোখ জোড়াচ্ছিল। হাঁটতে হাঁটতেই দেখা হলো দুই বন্ধুর সাথে। দেখে মুগ্ধ হলাম, এগিয়ে গেলাম কথা বলতে। বন্ধু অপুর কথা তো অনেকেই জানেন। তো ওদের বাসায় আমি একটা ভিডিও বানিয়েছিলাম, বেশ অনেক মানুষ দেখেছে। তো অনেকেই বলতো যে ভাই আপনি হিন্দু মানুষের সাথে মিশেন দেখে আপনার তাদের খাবার ভালো লাগে। বাট এরকম না, আমি না। এদেশে হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের তো অভাব নাই। প্রতিবেশী ভাই এদের সাথে মিশবে না কাদের সাথে? একটা উদাহরণ আপনাদের দেখাই। আমি এখন আছি গাজীপুরের বাউপাড়া এলাকায়। এখানে আমার দেখা হয়েছে আমার এই দুই কাকার সাথে। এই দেখেন, এই কাকার নাম কি? গুরুদেব বর্মন। আর কাকার নাম কি? আব্দুল সালাম। আব্দুল সালাম। তো গুরুদেব বর্মন কাকা, আব্দুল সালাম কাকা, এরা দুইজন বন্ধু মানুষ এইখান দিয়ে গল্প করতে করতে যাচ্ছিল। তো আমি তাদেরকে দেখে এসে একটু আলাপ করলাম। এই দেখেন, উনি হিন্দু সম্প্রদায়ের, উনি মুসলিম সম্প্রদায়ের। তাদের ভিতরে না ধর্ম নিয়ে কোনো আলোচনা হচ্ছে, না কোনো এই ব্যাপারে কথা হচ্ছে। আজান দিলে কাকা ঠিকই নামাজ পড়তে যাবে, আর সন্ধ্যার আগে ঢাকা ঠিকই চলে যাবে তার তুলসী তলায় পুজো দিতে। আবার দুই বন্ধু যার যার ধর্ম পালন করে সন্ধ্যাবেলায় একসাথে বসে চা খেতে বসবে। এটাই না বাংলাদেশ? ধর্মের জায়গায় হচ্ছে ধর্ম। কাকা পালন করছে তারটা, কাকা পালন করছে তারটা, কিন্তু বন্ধুত্ব আর প্রতিবেশী আর একই দেশের মানুষ, এর ভেতরে তাদের ভেতরে এক বিন্দু ভেদ নেই। আছে কাকা? জি না না। কখনো আপনার মনে হয়েছে যে মুসলিমের সাথে আমি চলবো না? আপনার কখনো মনে হয় হিন্দু চলবো না? এমনকি এক থালে ভাতও খাই, তাহলে হিংসা নিয়ে দাঁড়াই। হ্যাঁ, এইটাই আমি বলি যে আপনারা অনেকে বলেন আমি হিন্দু বাড়িতে খেয়েছি, আমাকে বলেন যে আমরা খেতে পারি না। পারেন না, আপনার ওই ব্যাপারে আইডিয়া কম। আপনি হয়তো ওই ব্যাপারগুলো এক্সপিরিয়েন্স করেন নাই, যে ধর্ম আলাদা হলে কিছু হয় না। সবাই মানুষ তো এক মানুষের সাথে খাবে, এটাই তো স্বাভাবিক। এই যে কাকা দুইজনকে দেখেন, এইগুলো দেখলে আমার বুক ভরে যায়। আমার কাছে সবসময় মনে হয় ধর্ম যাই হোক, জাতি যাই হোক, সমাজ যাই হোক, সবার আগে মানুষ সত্য, তার উপরে। আপনাদের দেখে আমার এই কথাটাই মাথায় আসছে। মাশাআল্লাহ, না দেখলে মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ থাকে ওই পাশে, কিন্তু যদি এই পাশে আহে, এই দিকে আহে, হ্যাঁ, তবে মানে আমার প্রথমে না আমার কাছে আইবে, প্রথমে তারপরে অন্য খানে। আর গরিব হই আর ধনী হই, প্রথমে আমার সাথে দেখা না কইরা মানে কোনোখানে যাইব না। মানে বন্ধু তো বন্ধুই। তো এই ভাওয়ালের এই জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা বেশ মজাদার ঐতিহাসিক একটা জায়গায় চলে এসেছি। আপনাদের একটু দেখাই। এই যে এইখান থেকে শুরু করে আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইখানে দেখবেন যে বেশ পুরাতন ব্রিটিশ আমলের যে ইটগুলো হয়, যাদের এলাকায় কুঠি আছে, নীল কুঠি আছে, তারা এই ইটগুলো দেখলে চিনবেন। এই ব্রিটিশ আমলের ইটের মতো ইট দিয়ে একটা বাউন্ডারি করা আছে। এই পুরো এরিয়াটা একটা জায়গা ছিল যেখানে ভাওয়াল রাজারা এসে বিশ্রাম করতেন। এই ভাওয়াল রাজবংশ, যেটা গাজীপুর সদরে এদের হচ্ছে রাজবাড়িটা ছিল, কিন্তু আসলে কিন্তু এরা রাজা ছিল না, এদের ছিল জমিদারি। এটা 1700 থেকে 20 শতাব্দী পর্যন্ত আমাদের বাংলাদেশে প্রভাবশালী জমিদার ছিল এই ভাওয়ালের রাজবংশটা। এটা হচ্ছে বলরাম রায়ের যে বংশধর ছিল, ওনারা এই স্টেটটা পরিচালনা করত। পরবর্তীতে এই বংশের একজন, তার নাম হচ্ছে কালীনারায়ণ রায়, 1856 সালে গিয়ে তিনি রাজা উপাধি পান এবং তারপর থেকে এদেরকে রাজবংশ হিসেবে গণ্য করা হয়।
আর এদের একটা বিশাল স্টোরি আছে, মানে খুবই মজাদার একটা ইন্টারেস্টিং গল্প আছে। সেটা হচ্ছে এই ভাওয়াল রাজবংশের মেজ কুমার ছিলেন একজন, যিনি হচ্ছেন রামেন্দ্র নারায়ণ রায়। এই মানুষটা মারা যায়, কিন্তু খুবই রহস্যজনকভাবে মারা যাওয়ার 12 বছর পর তিনি সন্ন্যাসী রূপে ফেরত আসেন। এটা নিয়ে বেশ মজাদার একটা গল্প আছে। আমি মনে পড়ে সৃজিত মুখার্জির, আমাদের কলকাতার পরিচালক, ওনার সিনেমা আমার খুব পছন্দের। ওনার একটা সিনেমা আছে জাতিস্বর। জাতিস্বর সিনেমায় যিশু সেনগুপ্ত একটা ক্যারেক্টার প্লে করেছিলেন, যেটা তিনি আগের জন্মে রাজা ছিলেন, পরবর্তীতে ফেরত আসেন। এরকম একটা স্টোরি ছিল। ওই গল্পটাতে আমার মনে হয়েছিল যে এই ভাওয়াল রাজবংশের গল্পের একটা ছায়া ছিল। আমি জানি না আমি সঠিক কিনা, আমি দেখার সময় আমার কাছে এই গল্পটাই মাথায় এসেছিল। নিচে ছোট দেখছি, এটা উপরে বড় দেখা যায় কেন? হ্যাঁ, ওরকম করলে আসবে, আপনি ধরে ফেলবেন, ঠিক আছে? দেখি পারেন কিনা। ধরে ফেলেন, ধরে ফেলেন, ধরে ফেলেন। এই হাতে লাগছে, কাকে ব্যথা পাইছেন? আমি একটু এখানকার সুইমিং পুলে নেমেছিলাম। এখানে সুইমিং পুলের পানিতে কোনো দেওয়া নাই, ক্লোরিন নাই, একটু ঠান্ডা লাগছে, এই জন্য আজকে আবার অনেকদিন পর ফুল হাতা একটু মোটা টি শার্ট একটা গায়ে দিয়েছি। রাতের খাবারে হানিফ ভাই তৈরি করেছেন নানা জিনিস। গিয়ে দেখলাম ম্যারিনেট করা চিকেন রয়েছে, সেগুলো থেকে তৈরি হচ্ছে চিকেন ফ্রাই, আবার চিকেন বারবিকিউ নাকি হবে, সাথে বেগুন ভর্তা, টমেটো ভর্তা, ভাজা মাছ, মাছের তরকারি, আরও কত কি। রাতের সেগুন বাগান তো অন্যরকম। এটা আলো ঝকমকে কোনো জায়গা না, খুব বেশি আলোকিত করে রাখেনি চারপাশ। এর কারণে এখানে আকাশে চাঁদ আছে, আর সামনে একটা লাইট নেই। যে আলোটা সামনে আছে পুরোটাই চাঁদের আলো। আমি জানি না এই ক্যামেরায় আসবে কিনা, বাট আমি খালি চোখে যেটা দেখতে পাচ্ছি, এই দৃশ্য আমি অনেকদিন ঢাকা শহরে দেখি না। ঢাকা শহরে আকাশের চাঁদ দেখা যায়, কিন্তু সেই চাঁদের আলো মাটিতে পড়তে কখনো দেখা যায় না। আজকে আমি এই সেগুন বাগানে অনেকদিন পর এরকম বড় চাঁদ এবং সেই আলোটা ঠিক মাটিতে পড়ছে, এটা দেখতে পেলাম। আর চারিদিকে ঝিঝি পোকার শব্দ। দেখে একটু সাউন্ডটা আমি আপনাদের শোনাতে পারি কিনা, চুপ করলে হয়তো শুনতে পাবেন। সত্যি বলতে নুহাসপল্লির পাশে এই জ্যোৎস্না দেখে আমার বারবার হুমায়ুন আহমেদের কথাই মনে হচ্ছে। হুমায়ুন আহমেদের সেই বিখ্যাত উক্তি, গৃহত্যাগী হবার মতো জ্যোৎস্না কি উঠেছে। আমি আসলে জানি না এটা গৃহত্যাগী হবার মতো জ্যোৎস্না কিনা, তবে এমন সুন্দর জ্যোৎস্না আমি অনেকদিন দেখি না। হুমায়ুন আহমেদ আরেকটা কথা বলতেন, ওনার আরেকটা বিখ্যাত উক্তি ছিল, ঘর হইতে বাহির হইয়া জ্যোৎস্না ধরতে যাই, আমার হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলে নাই। আমি সত্যি সত্যি একটু ভাবুক এখন। জ্যোৎস্না আমার খুব পছন্দের একটা জিনিস। টিনের চালে বৃষ্টির শব্দ, পূর্ণিমার জ্যোৎস্না, এগুলোর প্রতি আমার আলাদা একটা আগ্রহ, ভালো লাগে, ভালোবাসা সবসময় ছিল। গ্রামে বড় হয়েছি। আমরা যখন ছোট ছিলাম 90 দশকে, জ্যোৎস্নার আলোয় মোটামুটি দিনের মতো চলাফেরা করা যেত। এক গ্রাম থেকে আরেক গ্রাম হেঁটে নিশ্চিন্তে যাওয়া যেত। কখনো কখনো খুব ভয় লাগতো, মনে হতো এটা অলৌকিক কোনো আলো এরকম। মাঠগুলো সাদা ফ্যাকাশে হয়ে যেত, জ্যোৎস্নার কারণে দূরে কলা গাছকে মানুষ ভূত ভেবে ভয় পেত। সেই জ্যোৎস্না তো এখন দেখি না, গ্রামে গেলেও চোখে পড়ে না। চাঁদের সেই আলো এখন আর পৃথিবীতে পড়ে না, কেন জানি না। তবে আজকে এখানে এসে একটু হলেও আমি সেই আগের স্মৃতিচারণ করতে পারছি। প্রিয়লাল, অপু, তোদের জন্য দেখ মাছ ভাজা নিয়ে আসছি। অপু হচ্ছে ছিল না, তো হচ্ছে আজকেই বরিশাল থেকে আসছে, তো এই জন্য বললাম যে আসছিস যেহেতু চলে আয়। মাছ ভাজাটা দেখতে খুব ভালো লাগতেছে। এই যে বেরেস্তা দেওয়া যে কি মাছ এটা? রুই মাছ, এই রুই মাছ দিয়ে আমরা বেরেস্তা দিয়ে দিছি। আমি এটা খাবো, আমার এটাই ভালো লাগতেছে। আমি ফ্রাইড চিকেন টিকেনের এরকম না। আজকে একটা রুই মাছ কিনছে, ওইটাই আর কি কয়েকটা পদ বানালো। আমি নিষেধ করছি, ওরা কিনতে গেছে, আমি বলছি থাক, খামো, আসলে আমরা 3-4 জন মানুষ। না, আমার তো আসলে এখানে থাকার কথা ছিল না। তুই তো এক্সট্রা, দেখ তুই সহ আমরা তারপরেও 4 জন। একজন মেহমানকে ডেকে নিয়ে আসছি। কই গেলি তুই? এই এ নাও, এ নাও, এ নাও, এটা খাও, এটা চিকেন, এটা চিকেন, এটা খাও। সে আবার এই কোটিং খায় না, আমি তো নিচে কোটিংটা ফেলে নোংরা করে দিলাম। সে হচ্ছে চিকেনের ভক্ত, এ সমস্ত 2 নাম্বার কোটিং সে খাবে না। এই যে না, ওই যে। তো আমাদের এই হচ্ছে আজকে রাতের আইটেম, মাছ, এখানে চিকেন ফ্রাই আছে, এইদিকে বারবিকিউ চিকেন আছে, ভাত তো আছেই অবশ্যই, আর এই যে ভর্তা, আলু ভর্তা, পুঁই শাক ভর্তা, এখানে নতুন একটা ভর্তা আসছে আমাদের, বেগুন ভর্তা, এখানে ডাল আছে, আর মুরগি গরম করতে নিয়ে গেছে। সো ভালোই, মোটামুটি অনেক আইটেম।
রাতে এত আইটেম দরকার হয় না আসলে খাবারের জন্য। চলেন খাওয়া যাক। তো আজকে আবার পাশে অপুকে নিয়ে খেতে বসছি। অপু বলতেছে প্রচন্ড ক্ষুধার্ত। এটা কি ছিল ভাইজান? ও, আরেকটা যে টমেটো ভর্তা আছে তো, বাহ মাশাআল্লাহ। এই নে নে, আমি আজকে খুব খেতে পারবো না, আমি একটু এই হালকা করে খাবো। এখানে একটু টমেটো, এই যে ভর্তা নিয়ে নিলাম, আর নিয়ে নিব একটু বেগুন ভর্তা। বেগুন ভর্তাটা আমি করতে দেখলাম একদম অন্যরকম স্টাইলে করেছে, সো আমার একটু বেশ লোভ হচ্ছিল যে বেগুন ভর্তাটা কেমন হবে। আমরা প্রথমেই হচ্ছে এই টমেটো ভর্তা অনেক গরম বাবা, আগুন আগুন, টমেটো ভর্তা একদম গরম। টমেটো ভর্তা দিয়ে বিসমিল্লাহ করি, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি শাক? এই হানিফ ভাই, উনি যে তরকারি রান্না করুক, তরকারি ভালো, কিন্তু উনি ভর্তা এত ভালো বানায় এই লোক। আমাদের শেফের নাম কি হানিফ ভাই? হানিফ ভাই আচ্ছা। ভর্তা এমন দুর্দান্ত বানায় ভাই। আমি তখন দুপুরবেলা আলু ভর্তা খেয়েছি, গরম গরম ছিল, অনেক মজা ছিল। টমেটো ভর্তা এখন মুখে দিছি, আমার কাছে আমার মনে হয় আমি যত টমেটো ভর্তা খেয়েছি ওয়ান অফ দ্য বেস্ট টমেটো ভর্তা এটা, এত টেস্টি। আমি একটু বেগুন ভর্তা খেয়ে দেখি কেমন লাগে। বেগুন ভর্তা ভালো হয়েছে। এই দেখ বললাম না, ওনার ভর্তা উনি অসাধারণ বানায়। কিভাবে যেন এই লোকটা ভর্তা করে। এই ভর্তার সাথে একটি মাছও নিয়ে নিই আমার। ভর্তা তো সময় নিয়ে বানায়, আমি যা দেখলাম অনেক সময় হ্যাঁ নিয়ে হ্যাঁ হ্যাঁ, উনি কিভাবে যেন বানায়, একটু বেরেস্তা নিলাম। আমি যদি আবার কখনো আসি আমি বলবো ভাই আমার অন্য তরকারি লাগবে না, আপনি যত ধরনের ভর্তা পারেন ভর্তা বানান। দেখা যাক বেগুন ভর্তা। অপু বেগুন ভর্তা অলরেডি খুব প্রশংসা করলো, ও বেগুন ভর্তা খেয়েছে, আমি একটু খাই। ও, ভর্তা বানানোর জন্য নোবেল থাকলে এই লোক নোবেল পুরস্কার পাইতো। আমি এক ফোঁটা বাড়ায় বলতেছি না, যদিও মজা করে এটা বললাম যে নোবেল পুরস্কার থাকলে পেতো, বাট আমার ক্ষমতা থাকলে আমি ওনাকে কোনো একটা পদক দিয়ে যেতাম ভর্তার বিশেষজ্ঞ হিসেবে। এই ভর্তা উনি কীভাবে বানায় অনেক মজা লাগে। এই মাছটার স্বাদ দুপুরবেলা আমার কাছে অনেক ভালো লেগেছিল, এখন ভাজাটা আরও বেশি স্বাদ লাগতেছে। গুড মর্নিং, শুভ সকাল। সকালবেলা এমন পরিমাণ একটা বৃষ্টি নামছে, বাট আমি ঘুমিয়েছিলাম, বৃষ্টিটা দেখতে পারিনি, তবে ফাটাফাটি একটা বৃষ্টি নেমেছে। ওয়েদার এখন একদমই ঠান্ডা। এই হচ্ছে বর্তমানে সেগুন বাগানের অবস্থা। চারপাশে কিচিরমিচির করে কিছু পাখি ডাকছে, আর মাত্রই বৃষ্টিতে ধুয়ে গাছপালা তার পাতা আরও বেশি সবুজ রং ধারণ করেছে। চলো নিচে যাই, গিয়ে দেখি আমাদের নাস্তা কি অবস্থা। কিছু তো মনে হচ্ছে এখানে এই যে প্রস্তুত তৈরি করে রাখা আছে, কি কি দেখি তো। হানিফ ভাই তো আসলে বেশ দ্রুত সব কাজ করে। এই যে দারুণ সবজি খিচুড়ি, এদিকে বেগুন ভাজা, মাশাল্লাহ, সালাদ আর ডিম ভাজা, দারুণ রান্না করে রেখেছে। এর থেকে সকালে ভালো ব্রেকফাস্ট পাওয়া আসলে মুশকিল। দেখেন সালাদ, ডিম ভাজি, এখানে বেগুন ভর্তা, এই যে বেগুন ভাজা, ভর্তা না আসলে বেগুন ভাজা রয়েছে, আর এদিকে একদম ধোয়া ওঠা সবজি খিচুড়ি, দারুণ। আমার এই খাবারটাও খুবই খুবই পছন্দের। সকালে পরোটার থেকে আমি এটা বেশি প্রেফার করি। এটা কিন্তু সবজি খিচুড়িটা একদম ঝরঝরা করে না, এটা ভালো করছে আমার জন্য, আমি এরকম পছন্দ করি। তো সবজি খিচুড়ি নিয়ে নিলাম। এখান থেকে নিয়ে নিব এক পিস বেগুন ভাজা। চলেন, বেগুন ভাজা থাক, ডিমটাও থাক, আমি আগে সবজি খিচুড়িটা একটু মুখে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই লোকের রান্নার আসলে প্রশংসা না করে উপায় নেই। বহুদিন পর আমি খুব সুস্বাদু একটা সবজি খিচুড়ি মুখে দিলাম, দারুণ খেতে। কি তুমি কি খিচুড়ি খেতে পারো? ওকে ডিম দিয়ে দেখবো একটু, না পরে ডিম দিব। দাঁড়াও আরেকবার খাওয়া যাক। কড়া করে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজছে, একটু দাঁড়াও তোমাকে দিচ্ছি। ওকে একটু ডিম দিয়ে দেখি ও খায় কিনা। ডিমে আবার আছে মরিচ। কই ওইটা মেয়ে না করে সবজি খিচুড়িটা আমার মজা লাগছে। একটু বেগুন ভাজা দিয়ে ট্রাই করা যাক। সত্যি বলতে বেগুন ভাজার সাথে খেতে দারুণ। ডিম ভাজার সাথে ঠিকঠাক, বাট বেগুনের সাথে আরো বেশি মজা।
ওভারঅল এক্সপিরিয়েন্স বলো এখানকার সব কিছু মিলায়। ওভারঅল বলতে গেলে ভাই সব কিছুই ভালো, ফ্যামিলি নিয়ে আসলে খুবই ভালো হবে এখানে। তুই তো কালকে রাত্রে আসছিস, তারপর রাত থেকে তোর আমি তো রাত্রে আসছি, রাত থেকে আমি মনে হয় লাকি, বুঝছস। আমি আসার পরে রাত্রে বৃষ্টি হইলো, বৃষ্টির পর ওয়েদারটা এত সুন্দর ছিল, আর এই জায়গা অসাধারণ জায়গা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই জায়গার খাবার, ওনার রান্নার হাত অসাধারণ। মানুষ আসলে কবে শান্তি খোঁজে জানেন? যখন ভেতরটা একেবারে চুপ হয়ে যেতে চায়, কিন্তু চারপাশের শব্দ তাকে চুপ থাকতে দেয় না। এই শহরের কোলাহল, হর্নের শব্দ, ডেডলাইনের চাপ, বসের ফোন, সব মিলিয়ে আমরা এমন এক জীবনে আটকে গেছি যেখানে বেঁচে থাকাটা যেন শুধু দায়িত্ব পালনের আরেকটা নাম। কিন্তু মজার ব্যাপার কি জানেন? শান্তি খুঁজতে আমরা যত দূরেই যাই না কেন, শান্তিটা আসলে খুব সাধারণ কিছু জিনিসের মাঝেই লুকিয়ে থাকে। একটা সবুজ মাঠ, নদীর পাড়ে বসে থাকা গাছের পাতার শব্দ, কিংবা ভোরের ঠান্ডা বাতাস, সবগুলো আপনাকে শান্তি দিবে। প্রকৃতির কাছে গেলে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। মনে হয় জীবনের এত দৌড়ঝাঁপ, এত হিসাব নিকাশ, এগুলোর কোনোটাই আসলে এত জরুরি না। গাছগুলো তো কোনো তাড়াহুড়া ছাড়াই বড় হচ্ছে, নদীটা নিজের মতো করে বয়ে যাচ্ছে, পাখিরা কোনো ডেডলাইন ছাড়াই তো গান গাচ্ছে। তাহলে আমরা কেন এত তাড়াহুড়া করি? প্রথমে আপনাদের একটা কথা বলে দিই, এটা কিন্তু রিসোর্ট না, আর এই জায়গাটা কিন্তু আসলে সবার জন্য না। তবে জায়গাটা কিছু বিশেষ মানুষের জন্য, যারা নীরবতা, প্রকৃতি আর শান্তি পছন্দ করেন। সেগুনবাগান একদিন কাটিয়েছি, একদিনের অভিজ্ঞতা আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম নীরব এবং শান্তিপ্রিয় জায়গায় আমার পছন্দ। যাই হোক, ডেসক্রিপশন বক্সে ওনাদের ঠিকানা, ওনাদের সাথে যোগাযোগ করার নাম্বার সব কিছু দেওয়া থাকবে, চাইলে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।